প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভালো আছো। আজ আমি ম্যাথমেটিক্স 3 সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যার বিষয় কোড 6593 অন। তৃতীয় পর্বের সকল ছাত্রছাত্রীদেরকে এই সাবজেক্টটি পড়তে হবে। ম্যাথমেটিক্স 3 সাবজেক্টের আজ আমি প্রথম আলোচনা করব প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায়ের নাম হলো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে কিছু কথা বলবো। ম্যাথমেটিক্স 3-র এটি প্রথম ক্লাস, পূর্বেই আমি বলেছি ম্যাথমেটিক্স 3-র এটি প্রথম ক্লাস। একইভাবে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে থাকবে। এজন্য ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, এই মুহূর্তে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হলো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি। ক্ষেত্রফল সম্পর্কে আমরা অনেক অঙ্ক নবম দশম শ্রেণীতে করে এসেছি, অনেক সমস্যার সমাধান করে এসেছি। একই আলোচনা, একই বিষয় নিয়েই আমাদের আবারও আলোচনা করতে হচ্ছে আর করতে হবে। ম্যাথমেটিক্স 3 সাবজেক্টের টোটাল 13টি অধ্যায় আছে। এই 13টি অধ্যায়কে 3টে ভাগে ভাগ করা যায় মোটামুটি। প্রথম থেকে অর্থাৎ 1 থেকে 7ম অধ্যায় পর্যন্ত সলিড জিওমেট্রি, যেটা আমরা নবম দশম শ্রেণীতে পড়েছি, সেই পরিমিতির অংশটাই সলিড জিওমেট্রি, যেটা প্রথম থেকে 7 অধ্যায় পর্যন্ত হবে। 1 থেকে 7ম অধ্যায় পর্যন্ত এটা হবে সলিড জিওমেট্রি। 8ম থেকে 11তম পর্যন্ত জ্যামিতি। আমরা ছোটবেলা থেকেই জ্যামিতি পড়েছি নবম দশম শ্রেণী পর্যন্ত। যে জ্যামিতি পড়েছি সেই জ্যামিতিটি ছিল ইউক্লিডীয় জিওমেট্রি। 8ম থেকে 11 অধ্যায় পর্যন্ত আমরা সেই জিওমেট্রি পড়বো না। এখন এটা হলো আধুনিক জিওমেট্রি বা রেনডেকার্সি জিওমেট্রি। যখন আমরা 8ম অধ্যায়ে যাব তখন এটা নিয়ে আলোচনা করব। এরপরে 12 এবং 13 অধ্যায় আছে ভেক্টর। ভেক্টর আমরা সায়েন্সে যারা ছিলাম তারা ফিজিক্সে কিছুটা পড়েছে, সেই একই আলোচনা। তো মোটামুটি এই 3টা ভাগে বিভক্ত করা যায়। এখন আলোচনা আমার বিষয় হলো প্রথম অধ্যায়, অর্থাৎ 1 থেকে 7 অধ্যায়ের মধ্যে সলিড জিওমেট্রি। প্রথম অধ্যায়ের নাম হলো ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে ধারণা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত ধারণা যদি ভালো ধারণা অর্জন করা যায় বা তুমি অর্জন করতে পারো, তাহলে আমি খুব জোর দিয়ে বলছি, খুব ভালো করে বলতে পারি, 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত সলিড জিওমেট্রি যত অঙ্ক আছে, যত সমস্যা আছে, তার 50% সমাধান তুমি নিজেই করতে পারবে, যদি তুমি শুধু প্রথম অধ্যায়ের ধারণা সম্পর্কে, অর্থাৎ আজ যে বিষয় ক্লাস নেব সেই ক্লাসটুকু যদি তুমি বুঝতে পারো, মনে রাখতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো, তাহলে 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত তুমি কোনো সমস্যা ছাড়াই সকল অঙ্ক সমাধান করতে পারবে। তো চলো তাহলে আমরা একটু আলোচনায় ফিরে যাই। প্রথমে আসি, আমরা জানি ত্রিভুজ কাকে বলে। 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা এই সংজ্ঞাটা আমরা আগেই পড়ে এসেছি, তারপর এটাকে আমি একটু আলোচনা করতে চাই। ত্রিভুজ কাকে বলে? দুইটা জিনিস, একটা হলো ত্রিভুজ কাকে বলে, একটি আর ত্রিভুজ ক্ষেত্র। ত্রিভুজ ক্ষেত্র মানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ কাকে বলে একটি সংজ্ঞা, একটা উত্তর। ত্রিভুজ ক্ষেত্র কাকে বলে একটি সংজ্ঞা, একটা আলাদা উত্তর। এই দুইটা জিনিস কোনোভাবে যেন তোমাদের মধ্যে গুলিয়ে না যায়। ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজটা হচ্ছে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে চিত্র। আমি আবার বলি, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে চিত্র, সেই চিত্রটা হলো ত্রিভুজ। মাইন্ড ইট, 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের যে চিত্রটা, ঠিক সেই চিত্রটাই হলো ত্রিভুজ। ত্রিভুজ ক্ষেত্র কি তাহলে? এই 3টি বাহু দ্বারা যে ক্ষেত্রফল, আমরা জানি 2 ডাইমেনশন, অর্থাৎ আমাদের খাতা বই আমরা যা আলোচনা করি, অঙ্ক করেছি, সবগুলো 2 ডাইমেনশন, অর্থাৎ দ্বিমাত্রিক। একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, দৈর্ঘ্য প্রস্থ। এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ দ্বিমাত্রিক তলে যদি যে চিত্রটা আঁকি, সেই চিত্রটি
যে ক্ষেত্রফল যে জায়গাটা দখল করে সেই জায়গাটার ক্ষেত্রফলকে বলা হয় ত্রিভুজ ক্ষেত্র। ঠিক আছে, ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্রটা তোমরা মোটামুটি ভালোভাবে মনে রাখবা। চিত্রকে বলা হচ্ছে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের চিত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ ক্ষেত্র বলা হচ্ছে ওই চিত্রটা যে পরিমাণ জায়গা দখল করছে, যে ক্ষেত্রফলটা দিচ্ছে, সেইটা হলো ত্রিভুজ ক্ষেত্র। প্রথমে আসবো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল একই জিনিস। আমরা জানি, আমরা ঠিক সেই ছোট্টবেলা থেকে নার্সারি ক্লাস থেকে আমরা শিখে এসেছি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা আমরা জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্র হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজ, নট স্পেশালি কোনো ত্রিভুজে বলা হয়নি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি দেখতে চাই কি হবে, মনে এই একটা ত্রিভুজ, এই বাহুটাকে মনে করলাম ভূমি, একটা উচ্চতা দরকার, এই শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপরে লম্ব আঁকলাম, লম্ব দূরত্বটা হলো উচ্চতা। যদি এই ত্রিভুজের ভূমিটা এ, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি কত আছে এ ইন্টু এইচ, এত বর্গ একক। আমরা পূর্বে থেকেই জানি ক্ষেত্রফলের একক বর্গ একক। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা আমরা জানি। ক্ষেত্রফল যদি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হয়, তাহলে কোনো ত্রিভুজের উচ্চতা যদি বের করতে বলে অথবা ভূমি যদি বের করতে বলে, সেক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া থাকবে। মনে করলাম ক্ষেত্রফল দেওয়া আছে, এবার ক্ষেত্রফল সমান কত, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে উচ্চতা যদি বের করতে চাই, উচ্চতা এইচ যদি বের করতে চাই, কি হবে, এই টু এই পাশে গুণ হবে, তাহলে কত হবে 2 ইন্টু ক্ষেত্রফল ভাগ কত হবে ভূমি এ। ক্ষেত্রফল দেওয়া থাকবে, ভূমি দেওয়া থাকবে, উচ্চতা বের করতে পারবো, 2 ইন্টু ক্ষেত্রফল ভাগ হলো ভূমি। ঠিক একইভাবে যদি আমাদের উচ্চতা দেওয়া থাকে, ভূমি বের করতে বলে, তাহলে কই হবে, ভূমি হবে ক্ষেত্রফল 2 ইন্টু ক্ষেত্রফল, এখানে ভাগ হবে কত উচ্চতা দিয়ে। এখানে উচ্চতা থাকলে ভূমি নিচে আসবে, ভূমি এখানে থাকলে ভূমি বের করতে বললে উচ্চতা এখানে, উচ্চতা দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? এখন আমরা পরবর্তী টপিকসে যাব। আমরা আলোচনা করব ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে। ত্রিভুজ বিভিন্ন প্রকারের ত্রিভুজ হতে পারে, সমবাহু হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমকোণী ত্রিভুজ হতে পারে। এই সকল ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি বিষমবাহু ত্রিভুজ দিয়ে। মনে করো এই একটা ত্রিভুজ আঁকলাম, নিঃসন্দেহে তোমরা দেখে বুঝতে পারছো কোনো বাহু কারোর সাথে সমান নয়, দ্যাট ইজ তিনটা বাহু অসমান। সুতরাং কত হবে, বিষমবাহু ত্রিভুজ হবে, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য অসমান। আমরা মনে করলাম এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি, এই বাহুর দৈর্ঘ্য সি মনে করলাম। কি ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। আমরা এই সূত্রটাও আগে থেকে জানি, নবম দশম শ্রেণীতে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম, যদি তিনটে বাহু অসমান হয় সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব এই সূত্র দিয়ে। সূত্রটা কি, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ক্লিয়ার? এখন কোশ্চেন হলো এই এসটা কি, এস, এসটি হলো এস সমান হবে এ প্লাস বি প্লাস সি বাই 2,
অর্থাৎ এক্সটাকে বলা হয় অর্ধ পরিসীমা। আমরা জানি ত্রিভুজের পরিসীমা তিনটি বাহু যোগফল হলো ত্রিভুজের পরিসীমা। যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, সুতরাং এর তিনটা বাহু এ প্লাস বি প্লাস সি, এই তিনটা বাহু যোগ করলে যা হবে সেটা হবে পরিসীমা। পরিসীমাকে আমাদের 2s দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়। পরিসীমা 2s সমান কত হবে, এ প্লাস বি প্লাস সি একক। পরিসীমা কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নট ক্ষেত্রফল, সুতরাং এটা একক। মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, ফুট হতে পারে, যাই হোক। তাহলে এর সমান কত হবে, 2 দ্বারা ভাগ করতে হবে কাকে, এ প্লাস বি প্লাস সি তিনটে বাহুর যোগফলকে। অর্থাৎ এস এর পরিচয় হলো যে ত্রিভুজটা দেওয়া থাকবে বিষমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের তিনটা বাহু যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যা পাবো সেটা হলো অর্ধ পরিসীমা অর্থাৎ এস। এস প্রথমে নির্ণয় করব, পরে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা এতক্ষণ বিষমবাহু ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম। এখন যাব আমরা সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলবো সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহু সমান এবং বাহুর দৈর্ঘ্য মনে করলাম এ এ, তিনটা বাহুর দৈর্ঘ্য সমান। তো এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। আমি একবারে মুখস্থ বললাম, মুখস্থ লিখে ফেললাম, √3/4 এ স্কোয়ার বর্গ একক। এটা কোন ত্রিভুজ, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরিসীমা কত হবে, পরিসীমা হবে এ প্লাস এ। মনে আছে আমরা বিষমবাহু ত্রিভুজের পরিসীমা লিখেছিলাম এ প্লাস বি প্লাস সি, তিনটি বাহুর যোগফল। দ্যাট মিনস এটা হবে কত হবে, 3a একক। এটি হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা। এবার চিত্রটি হলো এই টাইপের। বিষমবাহু ত্রিভুজের চিত্রটি মনে আছে নিশ্চয়, সমবাহু ত্রিভুজের চিত্রটা এরকম। এখন আলোচনা করব সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য মনে করলাম এ এ এবং অসমান বাহু বি। সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটি বাহু পরস্পর সমান তাদের দৈর্ঘ্য মনে করলাম এ এবং অসমান বাহুর দৈর্ঘ্য মনে করলাম বি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4 ইন্টু √4a² মাইনাস b² এত বর্গ একক। মনে রাখতে হবে বি কিন্তু ভূমি অর্থাৎ অসমান বাহু, এ হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য। এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। পরিসীমা কত হবে, পরিসীমা 2 সমান হবে a প্লাস বি, দ্যাট মিনস 2a প্লাস বি একক। এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা। এখন আলোচনা করব সমকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলা হবে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের একটি বাহু এ, উচ্চতা এই বাহুটা বি, এই বাহু অতিভুজ বললাম সি। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজটা তুমি চিত্রটা খেয়াল করো, ভূমি আছে, লম্ব যেটা লম্বটাই এই ত্রিভুজের উচ্চতা, তাহলে আমরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা অ্যাপ্লাই করতে পারি। করে দাও, কত হবে, হাফ ইন্টু এ ইন্টু বি বর্গ একক। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখা খুব সহজ। সমকোণী ত্রিভুজের আমরা আরো একটা সূত্র জানি, পিথাগোরাস উপপাদ্য যেটাকে ছিল, সেটা কি ছিল, অতিভুজ স্কোয়ার সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা আমরা খুব পরিচিত এবং খুব আমাদের জানা জিনিস। তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কে আলোচনা করছি। এটি মোটামুটি আমরা আগেই পড়ে এসেছি এবং শিখেছি। এখন আলোচনা করব
এই ধরনের যে সমকোণী হতে পারে, সমদ্বিবাহু হতে পারে, বা যে কোনো ত্রিভুজ হতে পারে, কিন্তু বাহুর দৈর্ঘ্য সবগুলো দেওয়া থাকছে না। যেমন একটা ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে। মনে করলাম এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, দুইটা বাহু দেওয়া আছে। তিনটা বাহু যদি দেওয়া না থাকে, এটা একটা বিষমবাহু ত্রিভুজ হতে পারে। বিষমবাহু ত্রিভুজ যদি হয়, সেক্ষেত্রে আমার অবশ্যই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে হবে। আমার এখানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এবং এই যে দুইটা বাহু দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ডাটা কি আছে? ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ দেওয়া থাকবে। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্ভুক্ত কোণ কি দেওয়া আছে? যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই দুটি বাহুর মধ্যবর্তী কোণ দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল হবে, তো মনে রাখবা, হাফ ইন্টু এ ইন্টু বি ইন্টু সাইন থিটা। এটা আমি প্রমাণ দেখাচ্ছি না। হাফ ইন্টু এ বি ইন্টু সাইন থিটা, অর্থাৎ যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেই দুটি বাহুর গুণফল ইন্টু ওদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাত। সাইন ত্রিকোণমিতি থেকে আমরা শিখেছি, জানি সাইন অনুপাত। এখন কোশ্চেন হতে পারে, স্যার এই দুটো বাহু দেওয়া আছে, যদি এই দুইটা বাহু না দিই, এই দুইটা বাহু দেওয়া থাকে, অর্থাৎ এই বাহু দৈর্ঘ্য যদি সি দেওয়া থাকে এবং এই কোণটা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কত হবে? সেম জিনিস, যে দুইটা বাহু দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ। যে কোনো দুইটা বাহু দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো, এই সূত্র ইউজ করতে পারবো, এই সূত্র ইউজ করতে পারবো, যে কোনো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এখন আলোচনায় যাব, একটা ত্রিভুজ দেওয়া আছে, সেই ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ত্রিভুজ দেওয়া আছে বি এ বি সি, তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে। এটা ভিতরে যে বৃত্তের অন্তবৃত্ত আমরা নবম দশম শ্রেণীতে সম্পাদ্য থেকে দেখেছি। ত্রিভুজের ভিতরে যে বৃত্ত থাকে সেটা হলো অন্তবৃত্ত, বা কিভাবে আঁকতে হয় সেটা ওখানে আমরা শিখেছি। অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর দেওয়া হয়, কি বললাম? ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তিনটি বাহুর দৈর্ঘ্য ও তাদের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পরিসীমা ইন্টু অর্থাৎ এটাকে লিখতে পারি, পরিসীমা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত আছে, ছোট হাতে আর। এটি হলো যদি ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে এবং তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে এই হলো ত্রিভুজের পরিসীমা। কি হবে? হাফ ইন্টু পরিসীমা ইন্টু অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এখন কথা হলো, স্যার যদি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ না দিয়ে
পরিবৃত্তের ব্যাসার্ধ দিয়ে দেয়, অর্থাৎ ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং পরিবৃত্তের ব্যাসার্ধ মনে করলাম বড় হাতের আর, ক্যাপিটাল আর। ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে এ বি সি বাই 4r। এ বি সি বাই 4r বর্গ একক। এটা হলো ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি এই প্রথম ক্লাসের শেষ পর্যায়ে এসে গেছি। পুরো ক্লাসে কি কি আলোচনা করেছি আবারও মনে করি। আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। প্রথমে আলোচনা করেছি যে কোনো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ নিয়ে আলোচনা করেছি। কি করেছি সেখানে শুধু ক্ষেত্রফলের সূত্রটি শিখেছি। 2 নম্বর আলোচনা করেছি কি বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা নিয়ে আলোচনা করি বা পরিসীমা সূত্র শিখেছি। 3 নম্বর কি আলোচনা করেছি সমবাহু। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহু সমান, তার ক্ষেত্রফল এবং পরিসীমা শিখেছি। চিত্রটি এমনই। নেক্সট কি শিখেছি সমদ্বিবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টে বাহু সমান, সমদ্বিবাহু ত্রিভুজ। ক্ষেত্রফল শিখেছি, পরিসীমা শিখেছি। তারপর কি শিখেছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি। তারপর কি শিখেছি যে কোনো ত্রিভুজের 2টা বাহু একটা কোণ দেওয়া থাকবে। 2টা বাহু একটা কোণ দেওয়া থাকবে, এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি। তারপর কি শিখেছি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার অন্তবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। তারপর কি শিখেছি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, পরিবৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল শিখেছি। আমি এই ক্লাসের আলোচনা পূর্বেই তোমাদেরকে বলেছি এই ক্লাস সম্পর্কে যদি একটু ধারণা রাখা যায়। একটু ধারণা বলতে কি, এই যে চিত্রগুলো আছে, কয়টি চিত্র 1 2 3 4 5 6 7, 7টা চিত্র। আর যে কোনো ত্রিভুজ, সবগুলোতে যে কোনো ত্রিভুজের মধ্যে পড়ে যাচ্ছে। এই 7টা চিত্র যদি তুমি মনে রাখতে পারো, এই 7টা চিত্রের ক্ষেত্রফল আছে 7টা, এই 7টা ক্ষেত্রফল যদি সূত্র মনে রাখতে পারো, পরিসীমা তো সবগুলো একই, যে কোনো 3টি বাহু যোগফল। ত্রিভুজের পরিসীমা 3 বাহু যোগফল, সেটা বিষমবাহু, সমদ্বিবাহু আর যে বাহু ত্রিভুজ হোক না কেন। শুধু আলাদা হলো ত্রিভুজগুলোর ক্ষেত্রফল। এই 7টা সূত্র মনে রাখতে হবে, 7টা চিত্র তোমাকে চিনে রাখতে হবে। যদি এতটুকু কাজ করতে পারো, আমি আবারও বলি, এই 7টা চিত্র এবং এই 7টা সূত্র মনে রাখতে পারো, তাহলে সলিড জিওমেট্রি অর্থাৎ ম্যাথমেটিক্স 3 এর সলিড জিওমেট্রির 1 থেকে 7 অধ্যায় পর্যন্ত তোমার জন্য খুব সহজেই সমাধান করতে পারবে উইদাউট হেল্প। আজকের ক্লাস এখানে শেষ। প্রথম অধ্যায়ের অঙ্ক পরবর্তী ক্লাস আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো। কোভিড-19 এর যে মহামারী চলছে, সেখান থেকে একটু হলেও পরিত্রাণ পাওয়ার জন্য সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।